ওয়েলকাম টু ফিজিক্স গাইড। সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে বিষয়টা তোমাদেরকে পড়াবো বোর্ডে লিখে দেওয়া আছে, তার আগে বলে রাখি যারা প্রথম ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাস দেখো। আজকের ক্লাসটা ধামাকা হতে যাচ্ছে, ধামাকা, কিছুক্ষণ পরেই বুঝতে পারবে, ঠিক আছে? আর অত্যাধিক গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা ম্যাগনেটিজমের যদি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু আমাদের হচ্ছে যে ডাইরেকশনস অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড বাইট-সাভার্ট ল। এই দুটোকে তোমাকে ভালোভাবে আয়ত্ত করতেই হবে, কারণ ম্যাক্সিমাম যে দেখবে আমাদের কোয়েশ্চেন কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে এখান থেকে আসে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং খুব ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে? আমি আজকে বিষয় শুরু করতে যাচ্ছি। তো চলো দেখি আমরা প্রথমে আগের দিনে যাও, এটা একটা বলা দরকার ছিল আমার, যাও সময় আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আমি আর বলিনি। আমি এটা বলে দিচ্ছি যে বাইট-সাভার্ট সূত্র বনাম কুলম্বের সূত্র যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি সাদৃশ্য আমরা দেখবো যে বাইট-সাভার্ট সূত্র এবং কুলম্বের সূত্রের মধ্যে সাদৃশ্য প্রথম যেটা হচ্ছে উৎপন্ন ক্ষেত্র। উৎপন্ন ক্ষেত্রটা কি আসলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি যে তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি যে প্লাস কিউ আধান, একটা প্লাস কিউ আধানকে যদি রাখি বা কিউ আধানকে যদি রাখি তাহলে আর ডিস্টেন্স দূরত্বে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান হয় ই ইকুয়ালস টু আমরা জানি 1/4πε0 Q/r²। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে কার জন্য? এই আধানের জন্য। যদি আধান না থাকে তাহলে কখনো ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে না। তার জন্য উৎপন্ন ক্ষেত্র বলা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র, এবং বাইট-সাভার্ট সূত্রে যেটা আমাদের তৈরি হবে সেটা চৌম্বক ক্ষেত্র। উৎসটা কি আমরা আগে বলি যে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি হবে? বিন্দু আধান মানে কিউ যদি না থাকে তাহলে বললাম ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না। অন্যদিকে আমরা আগের দিন বলেছিলাম যে বিদ্যুৎবাহী ক্ষুদ্র অংশ বা তড়িৎবাহী ক্ষুদ্র অংশ আইডিয়াল, এটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট। এই কারেন্ট এলিমেন্ট না থাকলে কখনোই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। বলে দিই, যদি আমরা ধরো এ থেকে বি এর দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে ডিএল, তাহলে এই ডিএল এর মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে? আই। তাহলে পি পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম, এটা ছিল আমাদের থিটা অ্যাঙ্গেল, তাই না? এটা ছিল থিটা, তার জন্য আমরা ডিবি বলেছিলাম। ডিবি ইকুয়ালস কত পেয়েছিলাম তোমাদের সকলের মনে আছে? μ0/4π আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এই যে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কার জন্য? আইডিএল এর জন্য। মনে রাখো, আইডিএল এর জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের উৎস, ঠিক আছে? এবং দূরত্বের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি এখানে দূরত্বকে ডিবি প্রপোর্শনাল টু 1/r²। যদি অন্যান্য ভ্যারিয়েবল গুলো কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা ডিবি প্রপোর্শনাল টু 1/r² লিখবো। এই ক্ষেত্রে ই দেখতে পাচ্ছি ই প্রপোর্শনাল টু 1/r²। তাহলে উভয়ই হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। ইনভার্স বলেছে, এটা বলেছে ইনভার্স স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল, ঠিক আছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। এইদিকে দেখবো ক্ষেত্রের দিক। ক্ষেত্রের দিক বলতে যে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এটা হচ্ছে ক্ষেত্রের দিক। আমরা জানি যদি প্লাস কিউ আধান হয় তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র সবসময় আধান থেকে বাইরের দিকে হয় এবং রেডিয়াস বরাবর, এটা হচ্ছে রেডিয়াস বা দূরত্ব, এই রেডিয়াস বরাবর হয়, তার জন্য বলছে রেডিয়াল, রেডিয়াস বরাবর, তার জন্য বলা হয় সবসময় রেডিয়াল হয়। আর অন্যদিকে ম্যাগনেটিক ফিল্ড কখনো রেডিয়াস বরাবর হয় না। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর বরাবর হচ্ছে না। দেখো এটা এই একটা পরিবাহী তারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে ডিএল, এবং সরি এই ডিএল ক্ষুদ্রাংশের জন্য আমরা এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব। তাহলে অ্যাকচুয়ালি কি বলেছিলাম আমরা আগের দিন? আমরা বলেছিলাম কোন দিকে থাকে, যদি ডিএল আইডিএল এবং আর যে তলে আছে, বা এটা আর কে বলতে পারো, এটা আমরা বলি আমরা আর ভেক্টর, এই দুটো ভেক্টর যে তলে আছে সে তলের উপর লম্ব। আইদার এই পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বের করি সেটা হবে উপরের দিকে বা বোর্ডের ভেতরের দিকে। বোঝা গেছে? তোমাদের যে খাতার তল, সে খাতার তলের উপর আমি ধরে নিচ্ছি যে তোমাদের খাতার তলের উপর আইডিয়াল এবং আর এই দুটো আছে, খাতার তলের উপর আছে, তাহলে খাতার তলের উপর পারপেন্ডিকুলার, সেটা বাইরের দিকে হতে পারে বা খাতার তলের ভেতরের দিকে হতে পারে। আশা করি বুঝেছো এই বিষয় নিয়ে। আর আমরা লম্বা চড়া এই বিষয় নিয়ে বক্তব্য দেব না, ঠিক আছে? তোমরা এটা দেখে নাও। এরপর দেখবো চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় নিয়ম। যে আমরা বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড একটা আছে, ভেক্টর আছে, তো ভেক্টর আছে মান এবং অভিমুখ থাকবে। মানটা ক্যালকুলেট করেছিলেন আমাদের বায়োট এবং স্যাভার্ট, এই দুজন ম্যাগনেটিক ফিল্ডের মান ক্যালকুলেট করেছিলেন।
কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখও থাকবে। সেই অভিমুখগুলা ক্যালকুলেট করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম রুল তৈরি করলেন। অনেকগুলো রুল আছে, আমি তাদের মধ্যে কয়েকটা রুল বলবো। আমি বোর্ডে শুধুমাত্র দুটো রুলই নিয়ে এসেছি, দুটো রুল জানতে হবে ভালোভাবে। যদি দুটো রুল ঠিকঠাক আয়ত্ত করে ফেলো তাহলে অবশ্যই দেখবে ম্যাগনেটিক ফিল্ডে যে সমস্ত অঙ্ক আছে তোমার কাছে জল ভাত বলে মনে হবে। কথা দিচ্ছি, জল ভাত বলে মনে হবে। জাস্ট আমরা লাস্টের ট্রিক বলে দিচ্ছি, লাস্টের ট্রিক মনে রাখলে ইজি প্রসেস। ওকে, তো আমরা দেখে নিই আগে যে প্রথম যে নিয়মটা আছে ডান হাতি থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল বলা হচ্ছে। এটা কি আমরা দেখতে পাচ্ছ, আমরা একটু পড়ে নাও তোমরা সবাই। কি বলা হচ্ছে যে তড়িৎবাহী তারটিকে ডান হাতের মুঠোয় এমন ভাবে ধরুন, এ হচ্ছে তড়িৎবাহী তার, ডান হাতের মুঠোয় ধরলাম, ঠিক আছে, এভাবে মুঠো করলাম। বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি যেন বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে এইদিকে যদি কারেন্টটা এ থেকে বি এর দিকে যায় তাহলে এইটা হচ্ছে আমাদের কি বৃদ্ধাঙ্গুলির দিক নির্দেশ করছে কারেন্টের। তাহলে এটা বাকি আঙ্গুলগুলো মুঠো করছি আমরা। যদি মুঠো করি তাহলে এই মুঠো যে লাইনগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার অভিমুখ। মানে তড়িৎ বলরেখা এইভাবে ঘুরছে, তড়িৎ বলরেখা এইদিকে ঘুরছে এইভাবে, বোঝা গেছে? এবং যদি আমরা তড়িৎ বলরেখা যদি আমরা অভিমুখ দেখতে পাই, বুঝতে পারি, তাহলে যদি ওই বলরেখার উপর আমরা বলেছিলাম ওই বলরেখার উপর যদি একটা স্পর্শক টানো তাহলে কি পেয়ে যাবো আমরা? বি ভেক্টর অভিমুখ পেয়ে যাবো এই পয়েন্টে, তাই না? তাহলে আমরা এখানে পাশের ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখো এটা এই কারেন্টটা ফ্লো হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে, এটা একটা ওয়্যার, ঠিক আছে? তাহলে আমরা এদিকে কারেন্টের ডাইরেকশনটা এভাবে ধরেছি, আমরা এভাবে মুঠো করেছি। তাহলে আসলে যে এই যে সার্কুলার লুপটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের বি ভেক্টর। এই আসলে এই যে আমরা স্পর্শক দেখতে পাচ্ছ তীর চিহ্ন, এটা হচ্ছে বি এর মানকে নির্দেশ করছে। তাহলে এই পয়েন্টে বি হচ্ছে এই বরাবর, এই পয়েন্টে বি সামনের দিকে, এই পয়েন্টে এই দিকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা রেখে দিয়েছি কতগুলো সার্কুলার লুপ এরকম একটা কন্ডাক্টরের জন্য। যদি কারেন্টটা যদি আমরা বলি ওপর থেকে নিচে ফ্লো হচ্ছে, ধরো কারেন্টটা আমরা বলি ওপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, এটা একটা পরিবাহী তার। তাহলে কারেন্টটা যদি ওপর থেকে নিচের দিকে ফ্লো হয় তাহলে আমরা কিভাবে ধরবো? হাতটা ভালো করে দেখো আগে, হাতটা ঘোরার চেষ্টা করবে তোমরা, প্রত্যেককে বলছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তোরা অবশ্যই কারেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে তোমাকে চেষ্টা করতেই হবে, কারণ প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে ডাইরেকশনে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো এই ভুলটা যেন তোমাদের না হয়, যে ডাইরেকশনটা তোমরা যদি অবহেলা করো তাহলে কিন্তু হবে না, ম্যাথমেটিক্স কিন্তু পারবে না, এমসিকিউ প্রচন্ড সমস্যা হবে। তাই আমি বলে দিচ্ছি, যদি কারেন্ট এ থেকে বি এর দিকে যায় তাহলে ডান হাতের বুড়ো আঙুলটাকে নিচের দিকে ধরো, তাহলে এটাকে মুঠো করো। তাহলে আমরা যদি মুঠো করি তাহলে যে সার্কুলার লুপগুলো পাচ্ছি, এরকম লুপগুলো পাচ্ছি, দেখো কোন দিকে এভাবে মুঠো করছি, তাহলে এই দিকে অ্যান্টি ক্লক, আমাদের ক্লকওয়াইজ হচ্ছে, এটা ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে? তাহলে অবশ্যই এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী দেখবো, তাহলে আমরা যদি একটা স্ট্রেট লাইন কন্ডাক্টর, দেখো একটা তার, একটা পরিবাহী তার, স্ট্রেট লাইন কন্ডাক্টর। আর একটা আছে আমাদের, যদি এরকম একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, এরকম একটা পরিবাহী তার, এটা হচ্ছে একটা বৃত্তাকার লুপ। তাহলে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা স্ট্রেট কন্ডাক্টরের জন্য কারেন্টের জন্য, আর একটা বৃত্তাকার লুপের জন্য কারেন্টের জন্য। এই দুটোর জন্য জানতে হবে, তাহলে আশা করছি আর কোনো নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে আটকাতে পারবে না, কথা দিচ্ছি। তো কেমন কি দেখো, এক্ষেত্রে আমরা দেখবো, মনে রাখো যে বৃত্তাকার প্রবাহের ডানহাতি থাম্ব রুল, এক্ষেত্রে কি হয় যে যেদিকে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, যদি আমরা সাপোজ ধরো আমরা এটা একটা বৃত্তাকার শেপ ধরে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি বলি কারেন্টটা ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ, মানে আমি যদি এইভাবে নিই তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ কারেন্টের ডাইরেকশন, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, এটা হচ্ছে এসিডব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে এই ক্ষেত্রে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা বৃত্তাকার শেপ আছে, আমরা ধরে নিচ্ছি কারেন্টটা ফ্লো হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এই দিকে। তাহলে কি করবে যে এই যে ডান হাতের যে চারটে আঙ্গুলকে কারেন্টের ডাইরেকশনের দিকে ধরবে, ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনের দিকে ধরবে। তাহলে বুড়ো আঙুল নির্দেশ করবে যে ওই বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কোন দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কারেন্ট এইদিকে ফ্লো হয় তাহলে আমরা এইভাবে ধরছি, তাহলে দেখো বুড়ো আঙুল ভেতরের দিকে, মানে এই পয়েন্টে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিকে। অন্যভাবে ভাবো, যদি আমরা এইভাবে ধরে নিচ্ছি, দেখো যে চৌম্বক ক্ষেত্র কারেন্টটা ডাইরেকশন হচ্ছে এইদিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে আমরা এইভাবে ধরলাম আঙুলগুলোকে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? বাইরের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? বাইরের দিকে, মানে বৃদ্ধাঙ্গুল যেদিকে সেই দিকে আমাদের চৌম্বক ক্ষেত্র। আমাদের ফিগারটা তোমরা দেখো ক্লিয়ার বুঝতে পারছো কিনা। আসলে এই যে দেখতে পাচ্ছ এটা একটা কারেন্ট পরিবাহী লুপ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, এই লুপে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরছে।
তাহলে এদিকে কারেন্টের ডাইরেকশন আমাদের যেদিকে কারেন্ট যাচ্ছে সেই বরাবর আমরা আঙুলগুলোকে ধরেছি, দেখো এইগুলো আঙুল ধরেছি, তাহলে যেদিকে মুঠো ওই তাহলে বৃদ্ধাঙ্গুল বি এর ডাইরেকশনকে নির্দেশ করছে, বৃদ্ধাঙ্গুলি বি এর ডাইরেকশনকে নির্দেশ করছে। আশা করছি বুঝতে পেরেছো। আমরা শর্ট ট্রিক শিখাচ্ছি, শুনে রাখো শর্ট ট্রিক কি। আর পরবর্তী যে ফিগারটা দেখতে পাবো সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক উপস্থাপনের নিয়ম। একবারে তোমাদেরকে সহজ একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি, মনে রাখো। তোমরা যদি হাত আঙুল নাও ঘোরাতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। তোমরা প্রবলেমস দেখবে কোন দিকে কারেন্ট যাচ্ছে, কোথায় ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, তোমরা ইজি বের করতে পারবে, 100% বলে রাখছি। এই নিয়মটা যদি মেনে রাখো, কি নিয়মটা দেখো, যদি কারেন্টটা দেখো আমরা একটা পরিবাহী লুপ, এটা লুপ না অবশ্যই, একটা পরিবাহী একটা স্ট্রেট লাইন কন্ডাক্টর, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা মনে রাখবে যে এই পয়েন্টে ধরো এর লুপ আমাদের এটা এই এখানেই আছে, এই বোর্ডে আছে, বোর্ডের তলে আছে, হ্যাঁ এই তারটা পরিবাহী তারটা। তাহলে বোর্ডের তলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে ভেতরের দিকে। আমি বলি এদিকে যদি কারেন্টটা আমরা এ থেকে বি এর দিকে যাই তাহলে এদিকে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে আমরা ক্রস বোঝাবো, এটা বলেছে ইন। আর অ্যাকচুয়ালি কেন এরকম হচ্ছে, বুড়ো আঙুলকে এভাবে ধরো, তাহলে এইদিকে বলরেখা ঢুকছে, আর যদি মুঠো করে নিয়ে আসো তাহলে এই পয়েন্টে দেখো আঙুলগুলো বেরিয়ে আসছে, তার জন্য এই পয়েন্টে বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। এই ছবিটা এটাই বলে দেখা যাচ্ছে ইন আর আউট। সিমিলারলি যদি কারেন্টের ডাইরেকশন উপর থেকে নিচের দিকে হয় তাহলে কি হবে, কারেন্টের ডাইরেকশন তুমি যদি উপর থেকে নিচের দিকে ভাবো তাহলে কি হচ্ছে দেখো, এভাবে ধরলাম, তাহলে এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাচ্ছি এই পয়েন্টে, তাহলে কি হবে এই পয়েন্টে দেখো লাইন অফ ফোর্স গুলো বেরিয়ে আসছে, তার জন্য এটা হচ্ছে আমরা ই আউট। আর এইদিকে কেমন হবে, যদি এইভাবে মুঠো করছি তাহলে এখানে হবে ইন মানে হচ্ছে ক্রস। ঠিক আছে, আমরা কেন ডট আর ক্রস দিয়ে কেন এরকম বোঝাই তা নিয়ে আমরা যাচ্ছি না, কারণ একটা তীর চিহ্নকে দেখলে আমরা এটা বুঝতে পারবো, কারণ লম্বা চওড়া ভিডিও হয়ে যাবে, জাস্ট এটা মনে রাখলেই হবে তোমাদের। এরপর আমরা দেখবো যে সার্কুলার লুপের ক্ষেত্রে কি হবে। মনে রাখো আমরা আগে বললাম যদি সার্কুলার লুপের ক্ষেত্রে যদি লুপে কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরে, দেখো এই লুপে কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরছে, কারেন্টটা ক্লকওয়াইজ, সি ডাব্লিউ মানে হচ্ছে ক্লকওয়াইজ, তার লুপের ভেতর লুপের কেন্দ্রে মানে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে ভেতরের দিকে, ক্রস মানে হচ্ছে ভেতরের দিকে, ভেতরে এইভাবে ভেতরের দিকে কাজ করছে, বোঝা যাচ্ছে। নেক্সট আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরে তাহলে এই লুপে মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় হবে বাইরের দিকে, ভালো করে মাথায় রাখো। তাহলে ক্লকওয়াইজ মানে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। এই চারটে তুমি যদি ফিগার মাথায় রাখতে পারো 100% তোমার বলে রাখছি কোনো প্রবলেমে তোমার ম্যাথমেটিক্স তোমার একটাও সমস্যা হবে না, লিখে দিচ্ছি মিলিয়ে নিও, ঠিক আছে। আমি প্রবলেমে গেলে তোমরা বুঝতে পারবে আমি কেন এই কথা বলছি, প্রবলেমে গেলে বুঝতে পারবে। তোমাদের জন্য অনেক খাটাখাটির পর এরকম একটা সুন্দর নোটস বানিয়ে নিয়ে এসেছি, মাথায় রাখো, অনেক পরিশ্রম করতে হয়েছে, অবশ্যই মূল্য দিতে শিখো। হ্যাঁ তোমরা অবশ্যই ভালো করে দেখো বিষয়টা নিয়ে, আমি বারবার বলছি জীবনে যদি কিছু করতে হয় তো পড়াশোনা করতে হবে, কারণ তুমি পড়াশোনাটাকে বেছে নিয়েছো জীবনে, তুমি আর অন্য কোনো সোর্স অন্য কোনো ইনকাম করবো অন্যভাবে সে রাস্তা বাছুনি, তুমি পড়াশোনাটাকে বেছে নিয়েছো এবং সায়েন্সকে বেছে নিয়েছো, আর সায়েন্সকে বেছে নেওয়া মানে তুমি পড়াশোনার মধ্যেই জীবনটাকে অতিবাহিত করবে, ঠিক আছে। এর জন্যই তো আমি বলে রাখছি, শোনো আমি ডায়লগ বেশি মারবো না, ভালোভাবে তোমাদেরকে এগুলো বুঝতে হবে, হ্যাঁ জানতে হবে, তবে তোমার সায়েন্স নেওয়া সার্থক হবে। নেক্সট এবার আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ বাইট-সাভার্ট ল, মানে বাইট-সাভার্ট সূত্রের প্রয়োগ। আমরা বাইট-সাভার্ট সূত্র কোথায় প্রয়োগ করব, আমরা দুটো আমাদের সিলেবাসে দুটো আছে প্রয়োগ। তাহলে প্রথম যে প্রয়োগটা আমরা পড়াবো সেটা হচ্ছে আমরা দেখো লেখা আছে যে একটি এ ব্যাসার্ধের বৃত্তাকার কয়েলের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন। আমরা এখানে একটা বৃত্ত দিয়ে দিয়েছি, ছবিটা দেখতে পাচ্ছ, এরকম একটা বৃত্ত দেওয়া হয়েছে, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে। আর এই পয়েন্টে আমরা এখান থেকে যে কেন্দ্রবিন্দু থেকে যে একটা লাইন পাস করছি, হ্যাঁ এই লাইনটা হচ্ছে আমাদের অক্ষ, এই অক্ষের উপর পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। আর এই যে আমরা লুপটা দেখতে পাচ্ছি, লুপের ব্যাসার্ধ হচ্ছে এ, কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে আমরা আগে বলছি, দেখতে পাচ্ছ তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটা যেদিকে ফ্লো হচ্ছে কোনো যায় আসে না, আমাদের ওটা নিয়ে মাথা খারাপ করবো না। আমরা দেখতে পাচ্ছি পি পয়েন্টে বি এর মানটা আর পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, আমাদের এটাই আসল উদ্দেশ্য। তো আমরা নেক্সট তোমাদেরকে আমি এটাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি ধীরে ধীরে। দুঃখিত মিডলে কারেন্ট চলে যাওয়ার জন্য, ঠিক আছে। আবার আমি প্রথম থেকে শুরু করছি বিষয়টা নিয়ে, যে
আমরা যেটা পড়াছিলাম, আমরা বলেছিলাম যে এ ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ আমরা চিন্তা করছি এখানে। এটা এ ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ। দেখো আমরা এরপর কি করছি, আমরা এটা একটা অ্যাক্সিস ড্র করে নিয়েছি। এটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে অ্যাক্সিস থেকে আমরা কারেন্টটা ধরে নিচ্ছি। এক্ষেত্রে এখানে আমরা কারেন্টটা ধরে নিচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে এই লুপে। তাহলে এই দূরত্বটা হচ্ছে এক্স। আমরা এক্স দূরত্বে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। এই একটা লুপে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে চারিদিকে। তাহলে কোথায় বের করছি আমরা? আমরা বললাম যে এর অ্যাক্সিসের ওপর, অ্যাক্সিস বলতে গেলে মূল বিন্দুগামী একটা সরলরেখার উপর দিয়ে একটা যদি লাইন ড্র করো সেটা হয়ে যাবে তার অ্যাক্সিস। এই অ্যাক্সিসের উপর পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করব। এতটা বোঝা গেছে আশা করি। নেক্সট আমরা কি করব, এরপর দেখো কুলম্বের সূত্রটা কি ছিল আমরা একটু মনে করে দিই তোমাকে। ডিবি ইকুয়ালস টু μ0/4 আইডিএল sin θ/r²। এটা আমাদের সকলের জানা আছে। আইডিয়ালটা কি? আইডিয়াল আমরা বলি যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা সাপোজ ধরে নিচ্ছে এটা হচ্ছে যে ডিএল, ডিএল ক্ষুদ্রাংশ, ডিএল ভেক্টর। এই কারেন্টের জন্য, এই ডিএল এর জন্য, এই ডিএল ক্ষুদ্রাংশের তড়িৎ প্রবাহের জন্য আমরা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করব। কি বললাম? যে ডিএল ক্ষুদ্রাংশের তড়িৎ প্রবাহের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তার জন্য আমরা একটা ডিএল কনসিডার করে নিয়েছি লুপের উপরে একটা জায়গায় পি। এটা আমরা ধরে নিচ্ছি এটা পয়েন্টটা আছে পি, আমরা ধরে নিচ্ছি সি। বোঝা গেছে? তাহলে আমরা কি করব, আমাদেরকে একটা লাইন ড্র করতে হবে। এটা তো আমরা সবাই জানি। কি লাইন ড্র করব? এই যে একটা ব্যাসার্ধ, আমরা এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। ডিএল থেকে আর নিতে হবে, নাহলে হবে না। এটা হচ্ছে একটা লাইন, সেই লাইন। আশা করি বুঝেছো, ঠিক আছে। যাও এই জায়গাটা একটু আমাদের চেঞ্জ করে নিও, ঠিক এরকম হবে লাইনটা। এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, আর ভেক্টর। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এ, এই ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এ বৃত্তাকার লুপে। পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে যে ডিএল এবং আর যে তলে আছে, ডিএল এবং আর যে তলে আছে সে তলের উপর লম্ব। তাহলে তলের উপর লম্ব বলতে গেলে আমরা এটাকে বুঝবো তলের উপর লম্ব। আমরা এটাকে যদি বলি থিটা, এটা যদি বলি ফাই, এটা যদি বলি ফাই, তাহলে আমরা এটা বলছি এক্স অ্যাক্সিস, আর উপরটা আছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এটা কেটে নিচ্ছি। তাহলে এটা ফাই হলে অবশ্যই আমাদের এই অ্যাঙ্গেলটা ফাই হবে। তাহলে এইদিকে আমরা লিখবো ডিবি কস ফাই, কারণ ভেক্টরের, আমরা ভেক্টরকে, কোনো একটা ভেক্টরকে দুটো উপাংশে বিভাজিত করে নিয়েছি। এটা ওয়াই অক্ষ বরাবর ডিবি কস ফাই, কারণ যেদিকে আমরা বলেছিলাম থিটা থাকে সেটা হচ্ছে কস থিটা হয়, ওই ভেক্টরের উপাংশ ওইদিকে কস থিটা, এবং তার অপোজিট অ্যাক্সিসে হয় সাইন থিটা। তাহলে আমাদের এই দিকে একটা কম্পোনেন্ট পাচ্ছি, সেই কম্পোনেন্টটা লিখবো আমরা ডিবি সাইন থিটা। ঠিক আছে, আমরা ডিবিটাকে একটু বড় করে নিচ্ছি, ডিবি লাইনটাকে একটু বড় করে নিচ্ছি। তাহলে কি বললাম? ডিএল ভেক্টর এবং আর ভেক্টর যে তলে আছে সেই তলের উপর লম্ব আছে ডিবি। তার জন্য আমরা এইভাবে নিয়েছি। আমরা তোমাদেরকে একটা অ্যানিমেশনের সাহায্যে বুঝিয়ে দেবো কিভাবে সেটা হচ্ছে, ঠিক আছে। এত ঘাবড়ানোর প্রয়োজন নাই, তোমাদের অভিমুখটা নিয়ে বেশি কনফিউজ হচ্ছে যে আসলে কিভাবে ডিবিটা এদিকে কাজ করছে। কোনো চাপ নেই, আমি তো আছি। তাহলে ডিবি এখন জাস্ট বুঝে রাখো, লাস্টে আমরা অ্যানিমেশন দেখাচ্ছি। তাহলে এইদিকে আমরা ডিবি সাইন ফাই, এদিকে লিখবো ডিবি কস, সরি ডিবি কস ফাই। এটা ডিবি সাইন, এটা কস ফাই হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরপর আমরা যেটা দেখবো সেটা মনে রাখো যে ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সর্বদা। ডিএলটা তুমি যেখানে নাও না কেন, এখানে যদি ডিএল নাও তাহলে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। আসলে লুপটা আমাদের এরকম ভাবে আছে, দেখাচ্ছি, এরকম ভাবে লুপটা আছে। দেখো আমি এটার সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ডিএল, আমরা কারেন্টটা ফ্লো হচ্ছে এই বরাবর, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে অক্ষ। আমাদের
যদি তুমি ডিএলটা যদি এখানে কনসিডার করো, এইদিকে যদি ডিএল কনসিডার করো, তাহলে ডিএল ভেক্টর এই বরাবর হচ্ছে, এই বরাবর ডিএল ভেক্টর হচ্ছে, বোঝা গেছে? তো ডিএল ভেক্টরকে যদি আমরা এভাবে নিই, আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, ডিএল ভেক্টর এই বরাবর হচ্ছে এবং আমাদের ডিএল থেকে আর, এটা হচ্ছে আর, ঠিক আছে, এই আর ভেক্টর। তো ডিএল ভেক্টর এবং আর ভেক্টর দেখো 90 ডিগ্রি আছে, এই অ্যাঙ্গেলটার কথা বলছি আমরা, এই অ্যাঙ্গেলটার কথা বলছি। এই ক্ষেত্রে চেষ্টা করছি দেখানোর, অ্যাকচুয়ালি এইভাবে আছে, এইভাবে, বুঝতে পেরেছো? তো সবসময় 90 ডিগ্রি থাকবে এবং তলে বিভেক্টর, আমাদের বিভেক্টর কাজ করবে এই বরাবর। আমি যথেষ্ট চেষ্টা করলাম, তারপর আমরা অ্যানিমেশন দেখাচ্ছি। সরো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবি কস ফাই। নেক্সট আমরা দেখো এখানে ডিএল, এই যে ডিএলটা পাচ্ছি এর বিপরীত, আমরা একটা বিপরীত একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এই সি এর সি ড্যাশ আছে তার বিপরীত বিন্দু, এখানে একটা ডিএল কনসিডার করছি, ডিএল। তাহলে এর জন্য আমাদের চৌম্বক ক্ষেত্র কত লিখবো আমরা? এর জন্য চৌম্বক ক্ষেত্র আমরা এই পয়েন্টে যদি বের করি, আমরা যদি পি পয়েন্টে এর জন্য চৌম্বক ক্ষেত্র বের করছি, তাহলে এক্ষেত্রে ডিএল এবং আর ভেক্টর, ডিএল এবং আর ভেক্টর যে তলে আছে সেই তলের উপর আমাদের এই দিকে কাজ করবে ডিবি, নিচেকার ডিএল অংশের জন্য বের করছি। তাহলে আমরা যদি এইখানে পি পয়েন্টটাকে সরিয়ে দিই, তাহলে আমরা এটা হচ্ছে, তাহলে আবার এটা ভেঙে নিলাম, তাহলে এটা যদি ফাই বলি আমরা, ওকে, তাহলে এটা ফাই হবে অবশ্য, তাহলে এটা আমাদের হবে ফাই। তাহলে এইদিকে লিখবো আমরা ডিবি কস ফাই, যেদিকে ফাই থাকবে সেদিকে কস, আর যেদিকে এইদিকে লিখবো আমরা ডিবি সাইন ফাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যেহেতু ডিবি একটা ভেক্টর রাশি, মানে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, তার জন্য উপরে ডিবি কস ফাই, এটা ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ডিবি কস ফাই আর নিচে ডিবি কস ফাই একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর একটা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। দেখো এখানে সি, এখানে সি ড্যাশ, এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় এখানে একটা পয়েন্ট নাও, তার বিপরীতে একটা পয়েন্ট নাও, সবারই জন্য এই কারেন্ট এলিমেন্ট যতগুলো তুমি এই লুপে যতগুলো কারেন্ট এলিমেন্ট আইডিয়াল, মানে আইডিয়াল কনসিডার করছো, প্রত্যেকটার জন্য একে অপরের মানে জাস্ট বিপরীতে, এটা ডিএল হলে আইডিয়াল হলে এটা ডিএল, তার অপোজিট দিকে যে ডিএল কনসিডার করছো সেই ডিএল এর জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রটা একে অপরকে ক্যান্সেল করে দেবে। শুধুমাত্র যেটা পাবো সেটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর পেয়ে যাবো, ওয়াই অক্ষ বরাবর কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না, এক্স অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে সমগ্র পরিবাহীর জন্য, তাহলে আমরা এই ডিএল এরকম সমগ্র পরিবাহীর জন্য আমরা কি করব, আমাদের পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের কথা হবে ইন্টিগ্রেশন ডিবি সাইন ফাই। কেন ইন্টিগ্রেশন নিচ্ছি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। এই ডিএল সমস্ত ডিএল এর জন্য ডিএল কারেন্ট এলিমেন্ট, আইডিয়াল কারেন্ট এলিমেন্টের জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রগুলো আমরা যোগ ইন্টিগ্রেশন করব, তাহলে পি পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্র বেরিয়ে যাবে। এখন যা হোক, আমরা ডিবিটা কত হয় সেটা দেখে নিই। ডিবি কত হবে? আমরা কি বললাম, ডিএল ভেক্টর এবং আর ভেক্টর সর্বদা 90 ডিগ্রি থাকবে বাবারা, এটা মাথায় রাখতেই হবে। যে আমি লিখে দিই যে ডিএল ভেক্টর আইডিয়াল ভেক্টর অবশ্যই পারপেন্ডিকুলার টু আর ভেক্টর আছে, এই তলে আছে, ঠিক আছে। তাহলে আমরা পারপেন্ডিকুলার তাহলে কত লিখবো দেখো, তাহলে আমরা প্রথমে ডিবিটাকে কত লিখবো, ডিবি ইকুয়ালস টু লিখবো μ0/4 পাই আইডিয়াল sin θ/r স্কয়ার। কে বলেছিল? কে? বাইটসাবার্ট, তাই না? আমার দাদু বাইটসাবার্ট ছিল, আমার দাদু গো। মজা করছি, যাও চলো। তাহলে আমাদের থিটাটা কত বললাম, থিটাটা এখানে ফাই না, থিটাটা সর্বদা ডিএল এবং আর ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কত, μ0/4 পাই আইডিয়াল sin 90 ডিগ্রি বাই আর স্কয়ার, sin 90 ডিগ্রি 1, μ0/4 পাই আইডিয়াল বাই আর স্কয়ার। এটা হচ্ছে ডিবি, এটা হচ্ছে ডিবি। এখন তুমি ছেড়ে দাও, বলো cos ফাই কত হবে? এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের cos ফাই কত লিখবো আমরা? এই ত্রিভুজের cos ফাই কত লিখবো বলো? এই যে ত্রিভুজটা cos ফাই কত লিখবো? ও সি ড্যাশ পি, এই ত্রিভুজের cos ফাই কত লিখি, লিখে দিই cos ফাই
সরি cos ফাই কেন আমরা বলছি, cos ফাই তো দরকার নেই, আমাদের sin ফাই দরকার আছে। তাহলে sin ফাই কত লিখবো? sin ফাই কত? লম্বতি, লম্ব কত? লম্ব হচ্ছে a, আর অতিভুজ কত? r, r মানে কত? r মানে হচ্ছে a স্কয়ার প্লাস x এর স্কয়ার। আশা করছি এটা বুঝেছো। এর মধ্যে কিছুই নাই, কিছু আছে? কিছুই নাই। বাবা জাস্ট ম্যাথমেটিক্স, বাবা জাস্ট sin থিটা cos থিটা করুন, আবার কি আছে এর মধ্যে বলো তো? কিছু আছে? নেক্সট আমরা চলে যাচ্ছি, যাও। অতএব পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র, এবার আমাদের চলে এসছে। অতএব পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র, এখনই বললাম কি করব আমরা, ইন্ডিকেশন করে দেবো। জানি না ছেলেপিলাকে কেন ফিজিক্স কঠিন বলে, জানি না। চোখে দেখা যায় ফিজিক্স, বিশ্বাস করো, চোখে তুমি দেখবে। পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র আমরা বলছি কত লিখবো? ইন্টিগ্রেশন ডিবি সাইন ফাই। ইন্টিগ্রেশন ডিবি মানে কত? এখনই বললাম μ0/4 পাই আইডিএল বাই আর স্কোয়ার, আর সাইন ফাই মানে কত? এ বাই √অফ a স্কোয়ার প্লাস x এর স্কোয়ার। হাই হাই, কিছুই তো নাই, জাস্ট এই দুটো মাত্র ইন্টিগ্রেশন করতে হবে, আর কিছুই তো নাই এর মধ্যে ম্যাথামেটিক্স। চলো নেক্সট আমরা দেখে নিই কি পাচ্ছি। তাহলে μ0I/4 পাই আমাদের এখানে আর স্কোয়ার মানে কত লিখবো? দেখো এটা অতিভুজ, অতিভুজের জায়গায় কত লিখবো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে একটা লিখতে পারি আর এর জায়গায়। তাহলে আর এর জায়গায় কত লিখবো বাবারা বলে দাও তো? কেন ছোট বড় হচ্ছিস বাবা? চলো আমরা লিখে দিই তাহলে। কত? μ0/4 পাই আইডিএল, আর আর মানে লিখবো a স্কোয়ার প্লাস x এর স্কোয়ার ইন্টু a বাই, ইন্টিগ্রেশন তো আছে, থাক ইন্টিগ্রেশন করে দাও। এটা মানে কত? এটা মানে লিখতে পারি a স্কোয়ার প্লাস x এর স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাই না? এটা এইটুকু নাকি? তাহলে এটা আর এটা যদি গুণ করে তাহলে কত হচ্ছে দেখো। তাহলে μ0/4 পাই, এগুলো কনস্ট্যান্ট, i কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, বাই কত পাচ্ছি আমরা? এটা পাচ্ছি, এটা গুণ করো a স্কোয়ার প্লাস x এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর ইন্টিগ্রেশন ডিএল। আর ইন্টিগ্রেশন ডিএল মানে কি? আগেই বললাম ডিএল মানে হচ্ছে এই একটা বৃত্তাকার লুপ, এটা হচ্ছে ডিএল। আর ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে পুরো ডিএল গুলোকে তুমি যদি সব যোগ করো তাহলে পুরো বৃত্তের পরিধি পেয়ে যাব। ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা, বাবারা শোনো, মারা শোনো, ইন্টিগ্রেশন মানে যোগ করা। এটা ডিএল, এরকম ছোট 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 ডিএল, তুমি অসংখ্য ডিএল আছে, সবগুলাকে তুমি যদি যোগ করো তাহলে কত পেয়ে যাবে? বৃত্তের পরিধি 2πr, কিন্তু ব্যাসার্ধ কত এখানে a, তার জন্য লিখবো কত? লিখবো কত? μ0I/4 পাই a স্কোয়ার প্লাস x এর স্কোয়ার, এটা এই প্লাস আছে, টু দি পাওয়ার 3/2 ইন্টু 2πa, সেটা আছে বৃত্তের পরিধি। তাহলে এখানে দেখো কেটে যাচ্ছে কি? μ0I a স্কোয়ার বাই 2 ইন্টু a স্কোয়ার প্লাস x এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই ছোট্ট ইকুয়েশন স্টুডেন্টের বুঝতে গিয়ে মনে হয় যেন, আর কি বলবো বলো তো, এটাই বুঝতে গিয়ে মনে হচ্ছে ওর অনেক কিছু হয়ে গেল ভাই, অনেক কিছু হয়ে যায় মনে হয়, কিন্তু আলটিমেট কিছুই নেই এর মধ্যে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে ধরতেই পারছে না, যে ডাইরেকশনে বুঝতে পারছে না, তো এই সমস্যা হয়। তো এই আমরা, এটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক ফিল্ড। তুমি যদি ফর্মুলাটা মনে রাখো বাবা, তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে। মনে রাখো 11, 12 দারুণ রেজাল্ট করো, ফর্মুলা যদি মনে রাখতে পারো এনাফ। প্রসেসটা যদি আরো যদি ভালো করে জানতে পারো, তুমি ফিজিক্স সম্পর্কে আরো ডিটেলস যদি জানো এই প্রসেসটা পুরো, তাহলে তো আরো ভালো। কিন্তু তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা দিয়ে সবকিছু অঙ্কগুলো আমরা করব, বোঝা গেছে? নেক্সট আমরা চলো, আমরা শেষে দেখাচ্ছি। প্রথম যেটা দেখবো সেটা কেস 1। চলো আমরা এখানে কেস 1 আছে আমাদের দেখি। আমাদের আচ্ছা, আমার কোথায় 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 বাবা, কোথায় কোথায়? আচ্ছা এখানে, না 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 না,
আচ্ছা এইটা পড়াচ্ছিলাম, তাই না? তাহলে কত পেলাম আমরা? এখানে বলে দিই, আমি লিখে দিই। আমরা এখানে লিখে দিই, চলো। পুরো পুরো থিওরি তো আমাদের জানা হয়ে গেল। তো ডিবি কত পাচ্ছি আমরা? ডিবি পেলাম, সরি ডিবি মানে সরি বি, বি কত পেলাম? বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা মিউ জিরো আই এ স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আমরা কেস 1 বলছি, কেস 1টা হচ্ছে, শুনে রাখো কেস 1 কি? আমরা যখন বলছি বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে মানে যে তারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে কারেন্টটা, সেই বৃত্তের কেন্দ্রে এক্স এর মানটা কত হয়েছে? 0। কেন এক্স এর মান 0 হবে তাকাও। তাহলে পি পয়েন্টটা তখন ধীরে ধীরে কমবে, কমতে 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 এইখানে পৌঁছে যাবে, বুঝেছো? তাহলে এই পয়েন্টে কত হবে? x = 0 তে বি এর মানটা। তাহলে বি আমরা এটা বলছি সেন্টার, বি সেন্টার কত হয়? মিউ 0 আই এ স্কোয়ার, এক্স এর মান 0 পুট করলে পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখো এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি মিউ 0 আই এ স্কোয়ার বাই এ কিউ, এ কিউ। আচ্ছা এখানে 2 আছে, 2 এ কিউ আছে, তাহলে আমাদের পড়ে থাকছে কি? মিউ 0 আই বাই 2 এ। এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন, এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন, মিউ 0 আই বাই 2 এ। মনে থাকবে অবশ্যই, এটা তো মনে রাখতেই হবে তোমাদেরকে, কারণ ম্যাক্সিমাম অঙ্ক এই একটা ফর্মুলা আর একটা ফর্মুলা দেখাচ্ছি ওই দুটো থেকে। নেক্সট আমরা বি সেন্টার পেয়ে গেলাম, তোমরা নোট ডাউন করে নিও। এরপর দেখো কেস 2। আচ্ছা আমরা কেস 2 নিয়ে ভাবছি না, আমরা সেন্টারে করে ফেললাম। এখন আমরা বি সেন্টার আর বি অ্যাক্সিস, আমরা যদি বি অ্যাক্সিস, সরি আমরা যদি বি সেন্টার বাই বি অ্যাক্সিস করি, আমরা কত পেয়েছি দেখো। বি সেন্টার এখনই বললাম, বি সেন্টার যেটা পেয়েছি সেটা হচ্ছে বি সেন্টার ইকুয়াল টু পেলাম মিউ 0 আই বাই 2 এ। আর বি অ্যাক্সিস কত পেয়েছিলাম? বি অ্যাক্সিস পেয়েছিলাম মিউ 0 আই এ স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে আমরা বি অ্যাক্সিস বাই বি সেন্টার পরবর্তী আমরা দেখে নিই। গুরুত্বপূর্ণ কেস সমূহ, কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র এখনই আমরা বলে দিয়েছি, বি সেন্টার ইকুয়াল টু মিউ 0 আই বাই 2 এ। আর কেস 2 কেন্দ্র থেকে এবং অক্ষের চৌম্বক ক্ষেত্রের অনুপাত, মানে আমরা বলতে চাইছি বি সেন্টার বাই বি অ্যাক্সিস। আমরা যদি এই অনুপাতটা দেখি তাহলে কত পাবো? যে এই অনুপাতটা যদি আমরা করি তাহলে পেয়ে যাব 1 প্লাস এক্স এর স্কোয়ার বাই এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। খুব ইম্পর্টেন্ট রিলেশন, যদি তুমি এই ফর্মুলা মনে রাখতে পারো তবে অনেক অঙ্ক নিমেষেই হয়ে যাবে তোমার কাছে, কয়েক সেকেন্ড, হ্যাঁ 2-5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে তুমি যে কোনো অঙ্ক করে দিতে পারবে যদি এই রিলেটেড কোনো অঙ্ক থাকে। বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট রিলেশন, এটা মনে রাখতে হবে। তাহলে আমি একটা উদাহরণ বলছি, যে আমি ধরো এই লুপটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, লুপের ব্যাসার্ধ হচ্ছে এ, আর আমরা যে এক্স, এই এক্সটা হচ্ছে এ, মানে এক্স ইকুয়াল টু এ। লুপের যা ব্যাসার্ধ সেই একই কেন্দ্র থেকে একই দূরত্বে অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে আমরা বি সেন্টার বাই বি অ্যাক্সিস, তাহলে কি হবে দেখো, তো বি সেন্টার বাই বি অ্যাক্সিস, আমরা বি সেন্টার বাই বি অ্যাক্সিস বলছি, এটাকে সিম্পলি এ অ্যাক্সিস বলছি। তাহলে 1 প্লাস এক্স এর মান জায়গায় এ স্কোয়ার বাই এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা
এটা যদি আমরা কাটি পাবো 2^3/2, 2^3/2, তাহলে পাচ্ছি 2√2। তোমাকে যদি বি অ্যাক্সিসে, বি আমাদের অ্যাক্সিসে বলে দেয়, অ্যাক্সিসে কত বা বি সেন্টারে বা যে কোনো একটা যদি বলে দেয়, তাহলে অবশ্যই অন্যটা ইজিলি বের করতে পারবে। তোমাকে বি আমাদের বলে সেন্টারে বলে দিল, তাহলে বি অ্যাক্সিসের উপর কত হবে ইজিলি ফাইন্ড করতে পারবে এই রিলেশন থেকে। এবং এক্স এর মান বলো 2, এক্স এর মান বলো 2a, মানে যে ব্যাসার্ধের দ্বিগুণ, 3 গুণ, চতুর্থ গুণ, তাহলে সেক্ষেত্রে আমরা রিলেশনটা ইজিলি ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, নেক্সট, অতি বৃহৎ বা অতি ক্ষুদ্র দূরত্বে চৌম্বক ক্ষেত্র, কেস 3 আমরা যাচ্ছি। যদি আমাদের খুবই মানে কেন্দ্র থেকে দূরত্বটা, এই দূরত্বটা অনেক দূরে আমরা বের করতে চাইছি, এই যে ব্যাসার্ধ, এই যে আমাদের লুপের যে ব্যাসার্ধ, তার তুলনায় এক্স এর মানটা অনেক বেশি, অনেক দূরে বের করতে চাইছি, তাহলে কত হবে? তাহলে আমরা বি ইকুয়াল টু জানি μ0 I a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এক্ষেত্রে আমরা এক্স এর মানটা কিন্তু এর তুলনায় অনেক অনেক বেশি, তার জন্য আমরা এ টার্মটাকে 0 ভাববো, এক্স এর মানটা সরি এর মানটাকে 0 ভাববো, কারণ এক্স এর মানটা এর তুলনায় অনেক বেশি। তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি? μ0 I a স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এটা 0 প্লাস এক্স এর স্কোয়ার আছে টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো কত পেয়ে যাচ্ছি আমরা, μ0 I a স্কোয়ার বাই 2x3। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারছি যে b প্রপোর্শনাল টু 1/x3। যদি কারেন্ট এবং ওই লুপের ব্যাসার্ধ যদি ফিক্স থাকে, তাহলে আমরা লিখতে পারি b প্রপোর্শনাল টু 1/x3। এটা এমসিকিউ হিসাবে থাকতে পারে যে কিভাবে b এর মানটা চেঞ্জ হয়, b প্রপোর্শনাল টু 1/x এর স্কোয়ার, 1/x3, এইভাবে অপশন তোমাকে পরীক্ষায় দেবে, খেয়াল যেন থাকে এটা। তাহলে এটা কি অতি ক্ষুদ্র দূরত্বের জন্য। আমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা নিয়ে একটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে মনে রাখো যে তাহলে আমরা কত পেলাম, b ইকুয়ালস টু μ0 I a স্কোয়ার বাই 2x3। এটাকে আমরা দেখো আমরা লিখতে পারি μ0 I, আমরা এখানে পাই a স্কোয়ার নিয়ে নিচ্ছি, তাহলে 2πx3 পেয়ে গেলাম। ওপরে আমরা শুধুমাত্র পাই নিয়েছি, যদি পাই নিই তাহলে কি বোঝাচ্ছে দেখো, তাহলে μ0 বাই 2π ইন্টু x3, আর এটাকে আমরা বলবো I কারেন্ট ইন্টু এরিয়া। এটা হচ্ছে দেখো এরিয়াকে নির্দেশ করছে, লুপের এরিয়া। কোন একটা বৃত্তের এরিয়া কত লিখি, পাই a স্কোয়ার, ব্যাসার্ধ a, তাহলে এটা লিখবো কারেন্ট ইন্টু এরিয়া। এই কারেন্ট ইন্টু এরিয়াকেই বলা হচ্ছে আমাদের μ0 m/2πx3। এটা যদি আরেকটু ভেঙে নিই তাহলে আমরা দেখো এরকম একটা টার্ম পাচ্ছি μ0/4π, নিচে আমরা 2 দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে লিখতে পারি 2m, এটা লিখবো 2m/x3। এখানে কেন বলছি, এখানে এমটা কি আসলে, এখানে এমটা হচ্ছে, এখানে বলি এম সমান সমান, এটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তোমাদেরকে আমি একটু রিমাইন্ড করতে চাইছি বিষয়টা, তোমরা যারা তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু পড়েছো তারা এই জিনিসটাকে দেখো ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে পারবে। কেমন ছিল ইকুয়েশনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে এটা ছিল -q আধান আর এটা ছিল +q আধান, এটা ছিল তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, এটা ছিল অক্ষের উপর ধরো আমরা এই পয়েন্ট আছে P, তাহলে কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব আমরা ধরে নিচ্ছি এই যে দূরত্ব সেটা হচ্ছে x দূরত্বে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত ছিল আমরা বের করেছিলাম যে E সমান 1/4πε0 2p/x3। অনেকে বইয়ে আর লেখা থাকে x এর জায়গায়, তাহলে 2p/r কি বলতাম। তাহলে এই রিলেশনের সঙ্গে এই রিলেশনটা দেখো একবার কম্পেয়ার করো, এই যে চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে অক্ষের ওপর, আমরা ওটা হচ্ছে অক্ষের ওপর, তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু, এটা একটা তড়িৎ দ্বিমেরু।
তাহলে এমটা দেখো তুলনা করলে কি পাচ্ছি আমরা মিউ0 পাই, মিউ0/4 পাই যা ভূমিকা চৌম্বক ক্ষেত্রে 1/4πε0 ভূমিকা তড়িৎ ক্ষেত্রে অনুরূপ। কি বললাম যে মিউ0/4 পাই যা ভূমিকা চৌম্বক ক্ষেত্রে 1/4πε0 তড়িৎ ক্ষেত্রে সেই ভূমিকা অনুরূপ। একইভাবে চৌম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে পি, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। পিটা কত ছিল? পি মানে ছিল, আমরা বলি তোমাদের একটু মনে করে দিচ্ছি, কিউ যে কোনো একটা আধান এবং তাদের মধ্যে দূরত্ব, আধান দুটো দূরত্ব, এই যে দূরত্বটা ছিল 2l, এটা ছিল তড়িৎ দ্বিমেরু। তাহলে চৌম্বক ক্ষেত্রে পি এর যা ভূমিকা, সরি তড়িৎ ক্ষেত্রে পি এর যা ভূমিকা, চৌম্বক ক্ষেত্রে এম এর তা ভূমিকা সেম, কারণ ইকুয়েশনটাকে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারছি। তাহলে এখানে পিটা ছিল তড়িৎ দ্বিমেরু, আর তাহলে এমটা অবশ্যই চৌম্বক দ্বিমেরু। আর চৌম্বক দ্বিমেরু মানে কি পাচ্ছি? চৌম্বক দ্বিমেরু মানে পেলাম কারেন্ট ইনটু এরিয়া। যে লুপের মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে সে কারেন্টের মান ইনটু লুপটা যদি এরিয়া মাল্টিপ্লাই করে দাও তাহলে আমরা কি পেয়ে যাবো? চৌম্বক দ্বিমেরু ভ্রামক। বাবারা এতটা অবশ্যই বুঝতে পেরেছো মারা? কেননা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তুমি বলবে স্যার আপনি সবই গুরুত্বপূর্ণ বলছেন, বিষয়টা হ্যাঁ, প্রত্যেকটা যা জিনিস পড়াচ্ছি প্রত্যেকটা কনসেপচুয়াল, প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আমরা এখানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পেয়ে গেলাম, ঠিক আছে? তা চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা এমটা কি? এটা হচ্ছে ওই লুপের কারেন্ট ইন্টু লুপের এরিয়া, লুপের এরিয়া যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পাই a স্কয়ার আমরা পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক থেকে আমরা অঙ্ক করব। মনে রাখা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, এর অভিমুখ যেদিকে এরিয়া সেদিকে, জাস্ট মনে রাখো এতটুকু। কারণ আমরা যখন এই ম্যাগনেটিজমের সেকেন্ড চ্যাপ্টারে এই বিষয়টা আমরা আলোচনা করব। তাহলে একটা সিম্পল একটা বেসিক একটা ধারণা তোমাদের মধ্যে আমি দিয়ে দিতে চাইছি এই মুহূর্তে আগে থেকে, যে একটা কারেন্টের লুপ, একটা ছোট কারেন্ট ক্যারিং লুপ, এই লুপটা একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। তাহলে আসলে এই যে দেখতে পাচ্ছ মাইনাস কিউ আর প্লাস কিউ যদি একটা ক্ষুদ্র ব্যবধানে থাকে, তাহলে যে একটা সংস্থা, যে একটা সিস্টেম তৈরি করছে সেটাকে বলবো আমার একটা তড়িৎ দ্বিমেরু। অনুরূপ একটা কারেন্ট ক্যারিং কয়েল কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং কয়েল কন্ডাক্টর সেটা স্কোয়ার হতে পারে, সেটা সার্কুলার হতে পারে, যে কোনো যদি বদ্ধ পথ হলেই সেটা একটা চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করবে, মনে থাকবে। আর যে এই চৌম্বক দ্বিমেরু, এই চৌম্বক দ্বিমেরুর জন্যই কিন্তু এই চৌম্বক পদার্থ, যে চৌম্বক পদার্থগুলো আমরা শুনেছি, সেই চৌম্বক পদার্থের চৌম্বকত্বের সৃষ্টির মূল কারণই হচ্ছে এই চৌম্বক দ্বিমেরু। কারণ আমরা দেখব যে একটা আমরা কি জানি যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, আর ইলেকট্রন ঘোরা মানে কি? কারেন্ট পাওয়া, ইলেকট্রনের চলাচলে মানে কারেন্ট। তাহলে এই ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, কিভাবে ঘুরে? নিজের চারদিকে ঘুরে, আবার অরবিটের দিকে ঘুরে। একটা স্পিন থাকবে নিজের দিকে, আবার একটা অরবিটের দিকে ঘুরবে। এই যে দুটো স্পিন, একটা হচ্ছে স্পিন মোশন আর একটা হচ্ছে অরবিটাল মোশন, এই দুটো মোশনের জন্য আমরা একটা কারেন্ট পেয়ে যাব, মানে ওখানে আমরা একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক পেয়ে যাব। আর ওই জন্যই আমরা ম্যাগনেটিজম মানে ম্যাগনেটিক মেটেরিয়ালসের যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো শো করে কার জন্য? এর জন্য, এম এর জন্য। বোঝা গেছে? তাই এম একটা খুবই গুরুত্বপূর্ণ রাশি। এই এম রাশিটার জন্যই আমরা বললাম কি কোনো পদার্থের চৌম্বকত্বের সৃষ্টি হয়। চৌম্বকত্বের সৃষ্টির মূল কারণ হচ্ছে এম। চলো আমরা আর বেশি আর বলছি না। তাহলে এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে একটা কথা মনে রাখো, আমি এখানে বলি, যদি একটা পাকের পরিবর্তে এন সংখ্যক পাক বলে দেওয়া হয় তাহলে কত হবে বিয়ের মানটা? আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে, যে একটা পাকের পরিবর্তে যদি এন সংখ্যক পাক থাকে, আর পাকগুলো যদি খুবই কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি, এরকম এরকম খুবই কাছাকাছি, কাছাকাছি না হলে হবে না। বোঝা গেছে? খুবই ক্লোজ আউন্ড বলা হচ্ছে, মানে ক্লোজ আউন্ড মানে খুবই ঘনিষ্ঠভাবে থাকবে এরা। তাহলে যদি এন সংখ্যক পাক থাকে, এরকম যদি এন সংখ্যক পাক থাকে, তাহলে আমরা কত লিখবো? এই পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র। তাহলে মনে রাখো এক্ষেত্রে বি ইকুয়াল টু হয়ে যাবে মিউ0 আই a স্কোয়ার ইন্টু এন টাইমস গুণ হয়ে যায় ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে? এবং কেন্দ্রের কথা হয়ে যাবে, এটা অ্যাক্সিসের উপর, আমরা কেন্দ্রের কথা হবে, এটা অ্যাক্সিস বলছি, এটা সেন্টারে যেটা হবে সেটা হচ্ছে মিউ0 আই a স্কোয়ার, সরি মিউ0 আই ইন্টু তাহলে এন মিউ0 আই বাই 2 পাই এ। আগে তো আমরা দেখেছিলাম মিউ0 আই বাই 2 পাই এ, তা জাস্ট আমরা এন গুণ করবো। বোঝা গেছে?
নেক্সট আমাদের কি আছে দেখি আমরা। আরেকটা বলে দিই যে চুম্বক ক্ষেত্রটা কিভাবে পরিবর্তন হচ্ছে, বি ভার্সেস এক্স কার্ভ, বি ভার্সেস এক্স কার্ভ। তাহলে আমরা যেটা পরবর্তী করাচ্ছি সেটা হচ্ছে বি ভার্সেস এক্স কার্ভ। তাহলে আমরা এখন কিছুক্ষণ আগে বললাম বি প্রপোর্শনাল টু 1/x পেয়েছি, এক্স কিউ। আমরা যদি এটা প্লট করি তাহলে আমরা দেখো কেন্দ্রে সবচেয়ে বেশি হবে, কারণ কেন্দ্রে এক্স এর মান 0, এক্স এর মান 0 কোথায়, এই কেন্দ্রে। তারপরে এক্স এর মান আস্তে আস্তে বাড়ছে, তাহলে এক্স এর মান যত বাড়বে তাহলে কি হচ্ছে আমাদের অ্যাক্সিসে কি হয়, এক্স এর মান যত বাড়বে অ্যাক্সিসের আমাদের কি হচ্ছে বি এর মানটা কমছে, কিন্তু কেন্দ্রে সর্বোচ্চ। তাহলে বি আমরা কিভাবে কমছে, অ্যাক্সিসের উপর 1/x কিউ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এখান থেকে অ্যাক্সিস মানে মূল বিন্দু থেকে যত যাব, মানে এখান থেকে যত যাব তত আমাদের বি এর মান কমতে থাকবে। কিভাবে, আমাদের নন লিনিয়ার এইভাবে। সিমিলারলি এই দিকের জন্য আমরা কত লিখবো, এই দিকের জন্য আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে বি ভার্সেস এক্স কার্ভ, বি ভার্সেস এক্স কার্ভ। ঠিক আছে, চলো 5 মিনিট মতো 2 মিনিট মতো রেস্ট নিই নাকি, একটু তোমরা দেখো। অত্যাধিক গরম বাবারা, অত্যাধিক গরম রুমে। যাই হোক, এর খুব কষ্ট করে ক্লাস তোমাদেরকে দিচ্ছি, তোমরা আলটিমেট তোমরা যে লাইফে কিছু করো এর জন্যই। আমার উদ্দেশ্য কোনো মানে টাকা ইনকামের জন্য না, তোমরা লাইফে কিছু করো এটাই আমার জীবনের সার্থক। ঠিক আছে, তো যাও, আমার মেহনত যেন বিফল না যায়, তোমরা কিছু করে দেখাও, তোমাদের জন্য সব কিছু। এবং প্রত্যেকটা বললাম কি, আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো, এমসিকিউ অনেক এমসিকিউ সলভ করাবো। কেবলমাত্র ক্লাস শুরু হলো, নিয়মিত ক্লাসগুলো দেখো, আশা করছি ভালো রেজাল্ট করবে, দারুণ করবে, মনে রাখবে আমাকে কিন্তু। নেক্সট যাও, আমরা এই বিষয়টা নিয়ে চলে যাচ্ছি যে একটি বৃত্তাকার চাপের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সাধারণ সূত্র। মানে তোমাদেরকে দেখাচ্ছি এটা, যে এটা একটা বৃত্তাকার চাপ, এগুলো একটা বৃত্তাকার চাপ, যদি এটা কমপ্লিট করে এটা ফুল বৃত্ত হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা বৃত্তাকার চাপ, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, এই কেন্দ্রে মনে রাখো এটা হচ্ছে কেন্দ্র। তাহলে যদি থিটা থাকে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা তো পাই। যদি থিটা থাকে, থিটা অ্যাঙ্গেলের জন্য কত হয়, থিটা অ্যাঙ্গেলের জন্য আমরা লিখবো বি ইকুয়াল টু μ0/4π থিটা আই বাই আর, বা আমি এটাভাবে বলি তোমাদেরকে μ0I/2r ইন্টু থিটা μ0I/2r ইন্টু থিটা বাই 2π। যাও যেভাবে করবে, কারণ এটা কোণ, এটা আছে কোণ, এটা কোণ, আমরা এইভাবে মনে রাখি, এটা কোণ, এটা কোণ আছে, তার জন্য এইভাবে দিই। ঠিক আছে, তাহলে এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে এই কারেন্ট এলিমেন্টের জন্য, এটা ফর্মুলা। ঠিক আছে, মনে রাখতে হবে কেন। এবার আমরা যাচ্ছি, দেখো যদি ফর ফুল সাইকেলের জন্য, একটা ফুল সাইকেল, সম্পূর্ণ বৃত্তাকার পথের জন্য বলছি, ফর ফুল সার্কেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কত লিখবো, ফুল সার্কেলের জন্য কত হয়, থিটার মানটা হয়ে যাবে আমাদের 2π, কারণ একটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে 2π। তাহলে বি কত হবে, দেখো আমরা আগে ফর্মুলা পড়েছিলাম μ0I/2r ইন্টু থিটার মান হচ্ছে 2π/2π, কেটে যাচ্ছে কত μ0I/2r। তাহলে আগে ফর্মুলা বলেছিলাম, এখানে ব্যাসার্ধটা এ, আমরা আর ধরে নিচ্ছি, আগে ছিল এ, আমি ব্যাসার্ধটা কথা ধরে নিচ্ছি আর। বোঝা গেছে, জাস্ট এতটুকু পার্থক্য। নেক্সট আমরা যাচ্ছে হাফ সাইকেলের জন্য কত লিখবো, ফর হাফ সাইকেল বলো থিটার মান কোন হাফ সাইকেল লিখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে হাফ সাইকেল, এটা হচ্ছে হাফ সাইকেল। হাফ সাইকেলের জন্য এখানে কেন্দ্রের কতটা, হাফ সাইকেলের জন্য কেন্দ্রের কতটা চৌম্বক ক্ষেত্র হবে, বি আমরা বলছি বি ইকুয়াল টু লিখবো μ0I/2r, আর থিটার মানটা হাফ সাইকেলের জন্য কিছুক্ষণ আগে বললাম π/2π, তাহলে পাচ্ছি কত μ0I/4r। তাহলে এইভাবে আমরা কিন্তু করব, তোমাকে থিটার মানটা তুমি যদি জানতে পারো
ঠিক আছে, বৃত্তের 1/4 কত হবে? বৃত্তের 1/4 মানে হচ্ছে আমরা আমরা যদি এটা বলি বৃত্ত, তাহলে বৃত্তের 1/4 এটা আছে 90 ডিগ্রি। এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে কেন্দ্রে আমরা বের করতে পারবো। কত? 90 ডিগ্রি, মানে কত? π/2। তাহলে পুট করে দাও π/2, তাহলে কত হচ্ছে? π/2 হলে μ0I/8R। তাহলে এইভাবে আমরা না যে কোনো থিটার জন্য ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। তাহলে তোমাদেরকে এই সাধারণ ফর্মুলাটা মনে রাখতেই হবে কিন্তু এক্সামের জন্য, হ্যাঁ, যাতে করে তোমরা চটপট করে এমসিকিউগুলো সলভ করতে পারো। আজকে কোনো আমরা ম্যাথমেটিক্স দেখাবো না, আমরা জাস্ট শুধুমাত্র থিওরিটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই রিলেটেড যদি প্রবলেম দেখো, কি বলা হচ্ছে, দুটি লুপের কেন্দ্র একই থাকে, মানে এটা একটা লুপ, এটা একটা লুপ, একই কেন্দ্রবিন্দু ও, একই কেন্দ্রবিন্দু ও। যদি একই লুপে থাকে, একই কেন্দ্র থাকে এদের দুটো লুপের, এবং তাদের দেখো প্রথম যেটা আছে, তখন লব্ধি চৌম্বক ক্ষেত্র লুপগুলোর অবস্থানের উপর নির্ভর করে। কেমন? যদি একই তলে থাকে, দেখো মানে বলছি দুটো লুপ একই তলে আছে, এই একটা লুপ মানে বোর্ডের উপরে আছে, ভাবো এই লুপটা বোর্ডে আছে, এই লুপটা বোর্ডে আছে, এবং তাদের কেন্দ্রবিন্দু একটাই। তো একই তলে যদি থাকে তাহলে আমরা কি করব? প্রবাহ একই দিকে, একই তলে আছে এবং প্রবাহ একই দিকে। কি এটা দেখো ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, এইটাতে কারেন্ট ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো লুপে অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমরা বলেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? লুপে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয় তাহলে লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বাইরের দিকে। আমরা বলেছিলাম বাইরের দিকে, মানে ডট লিখবো, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে বাইরের দিকে। বোঝা গেছে? এটাই যদি ক্লকওয়াইজ হতো তাহলে কি হতো? দুটোই ক্লকওয়াইজ হলে চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে, মানে এটাকে ক্রস দিতাম। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই, তার জন্য আমরা কি দেবো? ডট দেবো। আশা করি বুঝেছো, এর মধ্যে তো কিছুই নাই, তার জন্য এটা ডট। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, এই বৃত্তাকার বাইরেকার লুপটার জন্য কত লিখবো? μ0I/2πr2, আর এটার জন্য μ0I/2πr1। যেহেতু দুটোই বাইরের দিকে তার জন্য যোগ করে দিয়েছি, μ0/2 কমন নিলাম, 1/r1 প্লাস 1/r2। আশা করছি বোঝা গেছে, এর মধ্যে কিছু নাই। বোঝা গেছে? নেক্সট, যদি প্রবাহ বিপরীত দিকে হয়, একটা প্রবাহ দেখো এই লুপের মধ্যে প্রবাহ দেখতে পাচ্ছি, এটার জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, সরি এই লুপে কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আর এটা ফ্লো হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ জন্য আমরা কি বললাম? এই কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, আর ক্লকওয়াইজ কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে। তাহলে বাইরের দিকটাকে আমরা পজিটিভ বলি সবসময়, আর ভেতরে যেটা চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে নেগেটিভ বলবো। তাহলে একটা চৌম্বক ক্ষেত্র ভেতরের বাইরের দিকে, আর একটা চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? যেটা বেশি হবে সেই দিকে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে। কোনটা বেশি? কার রেডিয়াস, দেখো দুটোই কারেন্ট একই ফ্লো হচ্ছে। আমরা জানি μ0I, বি ইকুয়াল টু কত জানি? বি ইকুয়াল টু জানি μ0I/2r। যার রেডিয়াস কম তার চৌম্বক ক্ষেত্র বেশি, তাহলে ছোটটার রেডিয়াস কম, কারেন্ট এক, দুটোই কারেন্ট এক, এর রেডিয়াস কম, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে বেশি হবে, আর এর জন্য চৌম্বক ক্ষেত্র কি কম হবে, কারণ রেডিয়াস বেশি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বি টু করবো। বি2 ইকুয়াল টু আমরা কত দেখছি, সরি এটা বি2 কত লিখবো? μ0I/2 1/r1 মাইনাস 1/r2। কারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে ছোটটার জন্য বেশি আর বড়টার জন্য কম, তার জন্য আমরা ছোট মাইনাস বড় করব, তাই না? ছোটটার জন্য মাইনাস বড়টার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের, যদি অনুপাত করি কত পাচ্ছি? b1/b2 অনুপাত করলে r2 প্লাস r1/r2 মাইনাস r1। এই ফর্মুলা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে একই তলে যখন দুটো লুপ ছিল তখন আমরা এইভাবে ম্যাথমেটিক্স ক্যালকুলেট করবো, মাথায় যাও থাকে। যদি একই দিকে এরকম হয়, দুটো লুপ একই দিকে ক্লকওয়াইজ, দুটোই যদি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, তার চৌম্বক ক্ষেত্র এখানে কি হবে? ভেতরের দিকে। কোথায় হবে? ভেতরের দিকে। যদি ক্লকওয়াইজ একটা আমাদের কি বলছি, একটা আমাদের দেখো আমরা এখনই বললাম একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ, তাহলে কি হবে? ক্লকওয়াইজের জন্য ভেতরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য বাইরের দিকে। তো যেটা বেশি হবে লব্ধি সেদিকে হবে। আমরা এই রিলেটেড অনেক প্রবলেম দেখবো, ঠিক আছে? আমরা আর এইসব নিয়ে আর করছি না। নেক্সট আমাদের আমাদের থিওরি আরো দুটো জিনিস বলার বাকি আছে, সেটা বলে দিই। যে ভিন্ন তলে একটা লুপ যদি কি থাকে, একটা লুপ আমরা এটা একটা লুপ, ঠিক আছে, এটা একটা লুপ, আর একটা লুপ এইভাবে পাস করছে 90 ডিগ্রি। একটা লুপের উপর আর একটা লুপ 90 ডিগ্রি পাস করছে, কিন্তু তাদের কেন্দ্রবিন্দু একটাই। দেখো এখানে বলে দেখা আছে, এটা একটা আমাদের দেখতে পাচ্ছি একটা রেড কালার একটা লুপ দেখতে পাচ্ছি, একটা ব্লু কালার লুপ দেখতে পাচ্ছি। এদের কেন্দ্রবিন্দু, সাধারণ কেন্দ্রবিন্দু এটা। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? দেখো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর লুপের জন্য দেখো 1 নম্বর লুপে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে?
অ্যান্টি ক্লকওয়াইজ, 1 নাম্বার লুপে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে হবে। তাহলে বাইরের দিকে মানে এই পয়েন্টে দেখো, এটা যদি আমরা বলি লুপ, এটাকে যদি বলি লুপ, তাহলে লুপটার বাইরের দিকে, এই দিকে V1, ঠিক আছে। আর একটা লুপ দেখো তলে, এই যে তলে যে লুপটা দেখতে পাচ্ছ ব্লু মানে লাল কালারের লুপটা, তার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, মানে এটা এরকম প্রথম লুপটা ছিল এইরকম, আর একটা লুপ ছিল এইরকম, তাহলে এরকমের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হলে তল থেকে বাইরের দিকে হয়, তাহলে B2 হবে উপরের দিকে এই লুপের জন্য। তাহলে আমরা কি করব, তাহলে দুটো, এটা তো একটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর আছে, তাহলে আমরা এটা হচ্ছে এর লব্ধি চৌম্বক ক্ষেত্র B। B1 আর B2 মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা কত জানি, দুটো ভেক্টরকে যোগ করলে কত লিখবো, তাহলে B1 এর স্কয়ার প্লাস B2 স্কয়ার প্লাস 2B1 B2 cos থিটা, আর এখানে থিটার মানটা কত 90 ডিগ্রি বললাম, B1 আর B2 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 0, তাহলে কত পাচ্ছি B1 এর স্কয়ার প্লাস B2 স্কয়ার। আর B1 মানে কত, B1 মানে হচ্ছে μ0I/2R I1, আর B2 মানে হচ্ছে μ0I2/2R 2R। তাহলে এটা ভেতরে স্কয়ার করে দিচ্ছি, তাহলে আমরা আলটিমেট এরকম পাবো B = μ0/2R × √I1 স্কয়ার প্লাস I2 তার স্কয়ার। যতটুকু পড়িয়েছি তোমাকে পুরো গিলে খেতে হবে, শোনো, পুরো গিলে খেতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। কিভাবে মনে রাখবে, মনে রাখার প্রসেস হচ্ছে বারবার প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প হতে পারে না মনে রাখার। আমি স্টুডেন্টকে একটাই উপদেশ দিই, তোমরা খাতায় কি করবে, খাতায় শুধুমাত্র ছবি ড্র করবে, কিছু কোনো পুরোটা প্রমাণ করবে না, ছবি ড্র করো আর ফর্মুলাটা পাশে লিখো করসপন্ডিং, একটা দেওয়ালে চিপকে দাও, সকালবেলায় দেখো, একবার সন্ধ্যাবেলায় দেখো, কন্টিনিউ দেখতে থাকো, সপ্তাহে প্রত্যেক দিন একবার দুবার করে দেখতে থাকো। পরীক্ষার টাইমে বলে রাখি তোমাদেরকে, তুমি যদি প্রত্যেক দিন ঘুম থেকে একবার করে দেখো না, আবার যদি রাত্রিবেলা ঘুমার টাইমে একবার দেখে নাও, তাহলে তোমার শুধু ফিজিক্স না, যত ধরনের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা যত ধরনের সাবজেক্ট আছে সব জিনিসগুলো তোমার কাছে এমনি জল ভাত হয়ে যাবে মনে রাখি। আর মনে রাখার নিয়ম এটাই, আমি বিশ্বাস করি এটাই নিয়ম, জানি না তোমরা কিভাবে মনে রাখো। এইভাবে যদি এটা ইউজ করতে থাকো তাহলে অবশ্যই দেখবে গেনার হচ্ছ। না লাস্ট আমরা এটা অঙ্কের জন্য, এই কোশ্চেনটা অঙ্কের জন্য করবো, এটা ডিরেক্ট থিওরি দেয়, বলছে যদি একটি বৃত্তাকার লুপকে পেঁচিয়ে, মানে এটা পেঁচিয়ে মানে পাকিয়ে, ঠিক আছে, পাকিয়ে n সংখ্যক পাক বিশিষ্ট কয়েলে রূপান্তর করা হয়, মানে আমরা এটা বলে দিই যে একটা লুপ ছিল, এই লুপের আমরা এই লুপকে কি করলাম, এর একটা পাক, তাহলে এর কেন্দ্রে হবে μ0I/2R, এর ব্যাসার্ধ যদি R বলি, কারেন্ট ফ্লো হচ্ছে I। এটা কি করলাম, আমরা এটাকে পেঁচিয়ে আমরা ছোট ছোট লুপ তৈরি করলাম, এরকম অনেকগুলো কাছাকাছি আছে কিন্তু লুপগুলো, n সংখ্যক লুপ বানালাম, পাক কতগুলো পাক আছে n সংখ্যক, প্রত্যেকটা কারেন্ট কিন্তু এক কারেন্ট I ফ্লো হচ্ছে প্রত্যেকটা লুপে। আর কি বললাম, লুপগুলো খুব কাছাকাছি থাকতে হবে, খুবই ঘন সরণি বিশিষ্ট, একটার গায়ে একটা লেগে যাবে না, বাট খুবই কাছাকাছি থাকতে হবে। তাহলে এর জন্য কত হবে, তাহলে রেডিয়াসটা দেখো, রেডিয়াসটা কত আছে আর, রেডিয়াসটা কত আর, তাহলে এর রেডিয়াসটা কত হয়ে যাবে, সাধারণ রেডিয়াসটা হয়ে যাবে R ড্যাশ = R/n, যতগুলো লুপ তৈরি করব। যদি এটা 3টে লুপ বানায়, এই তারটা দিয়ে এই লুপটা দিয়ে যদি আর ছোট ছোট 3টে লুপ বানায়, এবং যদি খুবই কাছাকাছি এরা থাকে, তাহলে R ড্যাশ হয়ে যাবে R/3, ঠিক আছে, এরকম হয়ে যায়, ব্যাসার্ধ এরকম হয়ে যায়। তাহলে আমাদের কত হবে, তার জন্য এর জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বলছি B ড্যাশ কত লিখবো, μ0I মানে কত, দেখো এখানে একটা লুপে কারেন্ট ফ্লো হচ্ছিল I, এবার এখানে 3টে লুপে মানে n সংখ্যক লুপ বানিয়েছি, n সংখ্যক, তাহলে প্রত্যেকটা লুপে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে টোটাল কারেন্ট কত লিখবো, NI, এই জায়গাটা বুঝতে হবে। বাই রেডিয়াসটা কত যাচ্ছে R ড্যাশ মানে কত লিখবো, R/n, তাহলে nটা উপরে চলে যাও, তাহলে μ0I/R × n স্কয়ার, আর এটা মানে তো জানি আমরা কি, এটা মানে তো μ0I/2R, সরি এখানে কত হবে 2R, এখানে 2R ছিল, 2R ড্যাশ, তাহলে μ0/2R, এটা মানে হচ্ছে B, কোথায়, একটা লুপের জন্য চৌম্বক ক্ষেত্র B, তাহলে এটা লিখে দেবো আমাদের BN স্কয়ার বা n স্কয়ার B। এটা থিওরি হিসাবে পরীক্ষায় তুলে দেয়, যেই তো অনেকবার দিয়েছে নিটে, এরকম ধরনের কোশ্চেন তো প্রায় দেয়, আমি তোমাদেরকে MCQ সলভ করাবো তখন বুঝতে পারবে।
তুমি যদি একটা লুপের জন্য চৌম্বক ক্ষেত্র যদি বলে দিতে পারো, এরকম বলবে 3টের জন্য কত হবে, তাহলে যদি 3টে লুপ বানালাম কত হবে 9b, 4টে লুপের জন্য কত হবে 16b, 5টার জন্য 25b। এইভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে, ইজি প্রসেস মাথায় রাখতে হবে এরকম ফর্মুলাগুলো, তাহলে তুমি অঙ্কগুলো সহজে করতে পারবে। নাহলে তোমার ভাববার জন্য ওখানে সময় থাকবে না। একটা অঙ্ক 1 মিনিট, বোর্ডের জন্য সেটা 1.5 মিনিট হতে পারে, কিন্তু যত তুমি হায়ার এক্সামগুলো দেবে, ঠিক আছে, সেগুলোর জন্য 1 মিনিট সময় থাকে। তো সুতরাং তোমাকে এই ফর্মুলা মাথায় রাখতে হবে। আমি আর যা হোক, আমি আর বেশি কিছু আলোচনা করছি না। ধন্যবাদ। আমি যা যা পড়িয়ে দিয়েছি তোমার জন্য এনাফ, বোর্ডের জন্য, যে এর জন্য মিনিটের জন্য এনাফ। এবার আমরা কেমন টাইপের প্রবলেম থাকছে এখান থেকে, ঠিক আছে, আমরা বাইট সাবার্ট ল এবং যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে আমরা কি কি প্রবলেম থাকছে জেই এবং নিটের কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি। আমরা অবশ্যই সেগুলো সলভ করবো। আমার সঙ্গে সাথে থেকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে নাও, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও পাচ্ছ, চেষ্টা করছি তোমাদের জন্য বেটার কিছু করার, ঠিক আছে। অবশ্যই কমেন্টটা করো কিন্তু, হ্যাঁ, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমাদের জন্য। তো আজকের জন্য ধন্যবাদ।